শোনা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। অনলাইন ক্লাসে যারা পার্টিসিপেট করেছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ফুলেল শুভেচ্ছা রইল সবার প্রতি। আজকে আমরা যে ক্লাসটি নিব সেই ক্লাসটি হলো অষ্টম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, শেরু আদর্শ উচ্চ বিদ্যালয়। অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায়ের একটি ক্লাস ইতিমধ্যে গত পরশুদিন হয়ে গিয়েছে। বাকি অংশটা আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। পর্দায় আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। পর্দায় কিছু ছবি দেখা যাচ্ছে যে আমার বাম পাশে যেগুলো রয়েছে এটা হলো ভূমিকম্প, ডান পাশে যেটা রয়েছে সেটা হলো দুর্যোগ মানে সুনামির ছবি, নিচে বাম পাশে যেটা এটা হলো পাহাড় ধস, এবং ডানে যেটা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি তো অগ্নিকাণ্ড। এগুলোই দুর্যোগ। আমরা গত দিনের দুর্যোগ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দুর্যোগের ধারণা এবং ধরন নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো দুর্যোগের ধারণা ও ধরন। আমরা একটু পূর্বজ্ঞান যাচাই করে দেখি। গতদিন যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা দুর্যোগ নিয়ে আলোচনা হয়েছিল। দুর্যোগের কারণ কি, বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে, গ্রিন হাউস ইফেক্ট কি, সেগুলোর উপরেই একটু দেখে আসি। দুর্যোগ কাকে বলে? দুর্যোগ হলো ইংরেজি বলা হয় ডিজাস্টার, এর বাংলা শব্দ হলো দুর্যোগ। সাধারণভাবে প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেসব ঘটনা মানুষের স্বাভাবিক জীবনধারাকে ব্যাহত করে তাকে আমরা দুর্যোগ বলে থাকি। কি ধরনের দুর্যোগ হয়? বন্যা, খরা, এগুলো হলে স্বাভাবিক অবস্থা ব্যাহত হয়। যেমন এখন করোনা চলছে, এখনো কিন্তু স্বাভাবিক অবস্থা আমরা নাই, এটাও একটা দুর্যোগ। এরপরে বৈশ্বিক উষ্ণায়ন। উষ্ণায়ন বলতে আমরা কি বুঝি? উষ্ণায়ন বলতে বুঝি গরম, তাপমাত্রা বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণায়ন হলো বিশ্বের যে তাপমাত্রা সেটাকে বৃদ্ধির কথা বলা হয়। সাধারণভাবে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডলে যে ক্রমশ উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণতা গত দিনে আলোচনা হয়েছে, তারপরে আমরা একটু রিপিট করছি এই জিনিসগুলো একটু স্মৃতিতে নেওয়ার জন্য। গ্লোবাল ওয়ার্মিং হলো যে সাধারণত গ্রিন হাউস গ্যাসের প্রভাবে বায়ুমণ্ডল যে ক্রমশ উচ্চতা বৃদ্ধি পায় সেটাই হলো বিশ্ব উষ্ণায়ন। এরপরে আমরা দেখি গ্রিন হাউসটা কি। গ্রিন হাউস এমনি যদি বাংলা করি তাহলে সবুজ ঘর। আমরা গতদিন দেখিয়েছিলাম গ্রিন হাউস, এই সবুজ ঘরের মধ্যে শাকসবজি আবাদ করা হয় এবং এই শাকসবজি আবাদ করার জন্যই এই ঘরটাকে তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যে প্রক্রিয়া ব্যবহার করা হয় সেটাকে গ্রিন হাউস বলা হয়। পৃথিবীর বায়ুমণ্ডলকে ঘিরে কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন। অর্থাৎ আমরা যে বায়ুমণ্ডল দেখি এই বায়ুমণ্ডল কিন্তু গ্যাসীয় বেশ কিছু গ্যাসের সমন্বয়ে গঠিত হয় এবং এর দুটি অংশ আছে, একটা হলো মুখ্য আর একটা হলো গৌণ। মুখ্যের মধ্যে দুটি উপাদান দেখছি আমরা, অক্সিজেন আর একটা হলো নাইট্রোজেন। আর গৌণের মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে এবং এই গৌণ উপাদানের কারণেই গ্রিন হাউস গ্যাস বা তাপমাত্রা যেটা বৃদ্ধি সেটা হয়ে থাকে। তাহলে গ্রিন হাউস গ্যাস কাকে বলে আমরা একটু দেখে নিই। বায়ুমণ্ডলের গৌণ গ্যাসগুলোকে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি ইত্যাদি গ্যাসকে গ্রিন হাউস বলা হয়, গ্যাস বলা হয়। বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম কি? বায়ুমণ্ডলের 5টি স্তর রয়েছে, এটা আমরা গতদিনের একটু বলেছিলাম। 5টি স্তরের প্রথম স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার। এগুলো মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় আসে, যার জন্য এই জিনিসগুলো প্রতিদিনই পূর্ব জ্ঞান যেটা যাচাই করা হয় সাধারণত এই জিনিসগুলো মনে রাখার জন্য, মনে করে দেওয়ার জন্য এই আলোচনা করা হয়। তাহলে বায়ুমণ্ডলের প্রথম স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার। এবং ওজোন স্তরের পূর্বের স্তরের নাম কি? ওজোনটা হলো দ্বিতীয় স্তর এবং ওজোন স্তরকে পৃথিবীর বান্ধব স্তর বলা হয়। অর্থাৎ
পৃথিবীর ছাকনার সাথে তুলনা করা হয়। ওজোন স্তর কি করে? সূর্যের থেকে যে বেগুনি রশ্মিটা আসে যেটা ক্ষতিকারক, সেই রশ্মিকে শোষণ করে পৃথিবীটাকে বাসযোগ্য করে তোলে। এই স্তরের পূর্বের স্তরের নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্তর, আরো দুটি স্তর রয়েছে। এগুলা উপরের ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলোচনা হবে। এখন আমরা দেখি যে বাংলাদেশের উত্তরে অবস্থিত পর্বতের নাম কি? বাংলাদেশের উত্তরে একটি বড় পর্বত রয়েছে, এই পর্বতের নাম হিমালয় পর্বত। এই পর্বতের নাম হিমালয় পর্বত। প্রতি বছর বাংলাদেশের শতকরা কত ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রতি বছর শতকরা 20 ভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়। এখনো বন্যার প্লাবন কিন্তু শুরু হয়ে গেছে, এখনো আমরা দেখতে পাচ্ছি বন্যা বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল একটু আগে আলোচনা করলাম, বেশ কিছু গ্যাসের সমন্বয়ে গঠিত। বায়ুমণ্ডল হলো পৃথিবীর চারপাশ থেকে ঘিরে থাকা বিভিন্ন গ্যাসের মিশ্রিত স্তর, যা মধ্যাকর্ষণের মাধ্যমে পৃথিবী ধরে রাখে। একে আবহাওয়া মণ্ডল বলা হয়। এর আরেক নাম কি? আবহাওয়া মণ্ডল। এই ছিল আমাদের গত দিনের মোটামুটি পূর্বজ্ঞান যাচাই, এটাও মনে রাখতে হবে। পাশাপাশি আজকে আমরা আজকের পড়ায় চলে যাই। আজকের পড়ায় যে শিখন ফল অর্জন করবো আমরা, সেটা একটু দেখে নিই। আজকের পড়ায় কি কি শিখন ফল অর্জন করবো? আমরা ভূমিকম্প সম্পর্কে জানতে পারবো, ভূমিকম্প কি এবং ভূমিকম্প কিভাবে হয়, ভূমিকম্প সম্পর্কে জানতে পারবো। সুনামি, ভূমিধস, দাবানল সম্পর্কে জানতে পারবো। আর বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর দুর্যোগের যে প্রভাব রয়েছে সে সম্পর্কে জানতে পারবে। এবং সর্বশেষ 4টে বিষয় আমরা জানবো। সর্বশেষ হলো দুর্যোগ মোকাবেলায় করণীয় কি, এ বিষয়ে জানা। এটা স্ক্রিনশট দিয়ে নেওয়া যায় যে আজকে শিখন ফলগুলো কি হবে, কি অর্জন করবো আমরা, এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখলে সুবিধা। আমরা এখন পর্দায় একটি চিত্র দেখতে পাচ্ছি। আসলে ভূমিকম্প হলে এরকম একটা ঝাঁকুনি হয় এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ এই সময়ে দুর্যোগকালীন সময় সে করছে নিরাপদ স্থান, অর্থাৎ তার পাশে যাচ্ছে এরকম একটা নিরাপদ স্থানে সে আসন গ্রহণ করেছে, আশ্রয় নিচ্ছে। এটাই করতে হয়। পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্পই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সংকেত দেওয়া আজ পর্যন্ত সম্ভব হয় না। অর্থাৎ ভূমিকম্পটা যে হয়, কখন হবে, এটা এখন পর্যন্ত বলা সম্ভব হয় না। অন্যান্য যে দুর্যোগগুলো রয়েছে, আমরা যদি সুনামি ধরি, বৃষ্টিপাত ধরি, তাহলে কিন্তু তার আবহাওয়া অফিস সে ধরনের সমস্যাগুলোর বর্ণনা করার আগাম সংকেত দিতে পারে। কিন্তু ভূমিকম্পই এমন একটি বিপদ বা দুর্যোগ যেটার কোনো আগাম সংকেত দেওয়া সম্ভব হয় না। এখন ভূমিকম্প কি, কাকে বলে, আমরা একটু দেখে নেই। আসলে ভূমিকম্প হলো পৃথিবী বিমুক্ত অবস্থায় থাকে এবং সেটা একটা ঝাঁকুনি হয়। এই ঝাঁকুনিটাকেই আমরা ভূমিকম্প বলে থাকি। এই ঝাঁকুনির কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা দেখবো। তাহলে ভূমিকম্প হলো যে একটা ঝাঁকুনি হয় এবং এটা খুব বেশি সময় হয় না, কয়েক সেকেন্ড মধ্যেই এটা হয়, অথচ খুব ভয়াবহ হয়। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্পন একটি কারণ দেখলাম আমরা, যে ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমিকম্প হয়। ভূমিকম্প সাধারণত 3টি কারণে হয়ে থাকে। একটি হলো এই যে শিলা গঠিত জনিত কারণে, আরেকটি হলো ভূপৃষ্ঠ জনিত কারণে, ভূপৃষ্ঠের ফাটল ধরলে সেখানে হয়, আর একটা হলো আগ্নেয়গিরি জনিত কারণ। তাহলে ভূমিকম্পের সাধারণত 3টি কারণ, একটা হলো শিলাজনিত কারণ, আর একটা হলো ভূপৃষ্ঠ জনিত কারণ, এবং সর্বশেষ একটা রয়েছে আগ্নেয়গিরি জনিত কারণ। আমরা একটু দেখি যে ভূমিকম্প হলো ভূপৃষ্ঠে সংঘটিত আকস্মিক ও অস্থায়ী কম্পন।
হঠাৎ করেই আসে, এটা আমরা আগে জানতে পারি না। ভূ অভ্যন্তরস্থ শিলারাশিতে সঞ্চিত শক্তির আকস্মিক অবমুক্তির কারণে সৃষ্ট এই স্পন্দনের মাত্রা মৃদু কম্পন থেকে প্রচন্ড ঘূর্ণায়নের মধ্যে হতে পারে। আমরা যদি এই নিচের যে অংশটি কি একটু নীল কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে এটুকু বলি, তাহলে ভূমিকম্পর সংজ্ঞা হয়ে যাবে। ভূমিকম্প হচ্ছে তরঙ্গ গতির এক ধরনের শক্তি যা সীমিত পরিসরে উদ্ভূত হয়ে ঘটনার উৎস থেকে সকল দিকে ছড়িয়ে পড়ে। এটা হলো ভূমিকম্প। ভূমিকম্প ৩ প্রকার, এটা কিন্তু বলেছি, এগুলো মনে রাখতে হবে। আবার আমরা কিন্তু যে কোনো সময় এই প্রশ্নগুলো ধরে মূল্যায়ন করব যে কতটুকু মনে আছে, কতটুকু মনে নেই। আর ভূমিকম্প মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় রিক্টার স্কেল। এই যে এরকম একটি স্কেল, যেটাকে ভূমিকম্প মাপার কাজে ব্যবহার করা হয়, এর নাম কি? রিক্টার স্কেল। এখন আমরা আমাদের দেশের ভূমিকম্পের অবস্থাটা দেখি। বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি বেশি। 2011 সালের 8ই সেপ্টেম্বর সংঘটিত ভূমিকম্পটি ছিল বেশ প্রচন্ড। আমরাও কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকায়, মাঝে মধ্যেই আমাদের এখানে ভূমিকম্প অনুভূত হয়। যে যে এলাকায় ভূমিকম্প অনুভূত হয় সেই এলাকার একটু আমরা মানচিত্র দেখে নিই। আমরা বাংলাদেশে যে মানচিত্রটা দেখছি, এখানে এই যে হলুদ রঙের যে এলাকাগুলো দেখানো হয়েছে, যে হলুদ, এই এলাকাগুলোতে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়, বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হলুদ, যার মধ্যে আমাদের অবস্থানও কিন্তু রয়েছে। আরেকটি মানচিত্রে যদি আমরা দেখি, যে লাল যে চিহ্নগুলো রয়েছে, এই চিহ্নগুলো ভূমিকম্প এলাকা। এই চিহ্নগুলোর নাম আমরা দেখি, কেন বলা হচ্ছে দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার। এই এলাকাগুলো ভূমিকম্প প্রবণ এলাকা। এই এলাকাগুলোতে ভূমিকম্প বেশি অনুভূত হয়। ভূমিকম্প নিয়ে মোটামুটি আমাদের এইটুকুই আলোচনা ছিল। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে করতে পারো। আমরা পরের অংশে চলে যাব। আচ্ছা, প্রশ্ন নাই। তাহলে আমরা এখন চিত্রে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, যেটাকে সুনামি বলা হচ্ছে। অর্থাৎ জাপানে এই দুর্যোগটি ঘটেছিল 2011 সালে। সুনামি হলো জাপানি শব্দ, তার অর্থ হলো সমুদ্রের তীরের ঢেউ। তাহলে সুনামি কি? জাপানি শব্দ, যার অর্থ হলো সমুদ্রের তীরের ঢেউ। এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, ছোট প্রশ্ন হিসেবে আসে, অবজেক্টিভ আসতে পারে, এগুলো মনে রাখতে হবে। এরপরে দেখি সুনামি কেন হয় বা এই ধরনের দুর্যোগ কি কারণে হয়। আমরা একটু আগেও আলোচনা করেছি যে সমুদ্রতলে প্রচন্ড ভূমিকম্প বা অগ্নুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের ফলে বিস্তৃত এলাকা জুড়ে যে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়, সেটাকেই আমরা সুনামি, আইলা বা আরো যে নামগুলো রয়েছে সেগুলো বলে থাকি। দেখো যে বাম পাশে এখানে সমুদ্র তলদেশ, এখানে হয় ভূমি ফাটল ধরে অথবা আগ্নেয়গিরির উৎপন্ন হয়। এইগুলো কারণ থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, ভূমিকম্প এগুলো কারণেই হয়ে থাকে। জাপানে কেন সুনামি সৃষ্টি হয়েছিল, অর্থাৎ সুনামি যেটা হয়েছিল এটা কেন হয়েছিল, এটা আমরা একটু দেখে নিই। তাহলে একটি ছবি দেখতে পাচ্ছ যে এখানে ভূমিকম্প হচ্ছে, অর্থাৎ এখানে যে ঘর বা অন্য যা আছে, গাড়ি আছে, এগুলো কাঁপছে। কিসের ফলে কাঁপছে? ভূমিকম্পনের ফলে এগুলো কাঁপছে। তো জাপানে যেটা হয়েছিল সেটা হলো 2011 সালে এই সুনামিটা হয়েছিল, যার মাত্রা ছিল 8.9 রিক্টার। আমরা রিক্টার স্কেলে মাপে বলছি, যার মাত্রা ছিল 8.9। অর্থাৎ এই সুনামির ফলে অনেক বড় একটি ঢেউয়ের সৃষ্টি হয়েছিল এবং সেখানে অনেক লোক মারা গিয়েছিল। এরপরে দেখবো আমরা অন্য একটি বিষয়,
তো সুনামি নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। সুনামি ছোট্ট একটি জিনিস যেটা হয়েছে। এরপরে হলো পাহাড় ধস। পাহাড় ধস আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, একটি পাহাড় নিচে দেখো কিছু বাড়িঘর পড়ে আছে, এগুলা হলো পাহাড় ধসে নিচে পড়ে গেছে বা ভূমিধস। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বা পাহাড় ধস বলে। যেসব পাহাড় বেলে, পাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে থাকে। এই পাহাড় ধস হয় সাধারণত বৃষ্টিপাতের কারণে। এই বেলে, পাথর বা শেল কাদা দিয়ে যে এলাকাগুলো, যে মাটিগুলো, যে পাহাড়গুলো গঠিত, সেগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হলে পাহাড় ধসে পড়ে এবং এতে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়, বাড়ি ঘোড়া অনেক সময় রাত্রে হয়, মানুষজন ঘুমিয়ে থাকে, তারা সহই নিচে পড়ে যায় এবং অনেকেই মারা যায়, দুর্ঘটনা ঘটে। এরপরে আমরা দেখবো হলো অগ্নিকাণ্ড বা দাবানল। আমরা যদি শেকন ফলের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের শেকন ফলের মধ্যে অগ্নিকাণ্ড বা দাবানল ছিল। মূলত অগ্নিকাণ্ড এবং দাবানল দুটো একই জিনিস। অগ্নিকাণ্ড মানুষের দ্বারা সংগঠিত হয়, আর দাবানল প্রকৃতির থেকে যে অগ্নিকাণ্ডটা হয় সেটাই হলো দাবানল। আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, এ পাশে দেখতে পাচ্ছি দাবানলের ছবি, এ পাশে একটি অগ্নিকাণ্ডের ছবি, একটি বিল্ডিং, আমাদের দেশের একটি বিল্ডিং এ আগুন লেগেছে। তাহলে আমরা দাবানল কাকে বলি? প্রচন্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়, এটি দাবানল। কোথায় অগ্নিকাণ্ড ঘটে? বনাঞ্চলে। এর ফলে বৃক্ষ সম্পদ নষ্ট হয়, নষ্ট হয় জীব বৈচিত্র্য। আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না, কাজেই আমাদের দেশের অগ্নিকাণ্ডকে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না। আমাদের দেশের অগ্নিকাণ্ডকে প্রাকৃতিক দুর্যোগ বলা যায় না, কারণ হলো যে দাবানল তো ঘটে না, প্রকৃতি থেকে হয় না। এখন এই যে প্রাকৃতিক দুর্যোগ কেন ঘটে, কারণগুলো কি কি? যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে আমরা বৈশ্বিক উষ্ণতাকে জানি, বৈশ্বিক উষ্ণতা ছাড়াও বিভিন্ন কারণে, বৈশ্বিক উষ্ণতা তো জন্য পৃথিবীর সব দেশেই কি প্রাকৃতিক দুর্যোগ এত বেশি ঘটে? ঘটে না। তাহলে প্রাকৃতিক দুর্যোগ ঘটার জন্য আরো কিছু কারণ থাকে। এই কারণগুলোর মধ্যে মূলত রয়েছে হলো ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন, নদী নালা, এই সকল বিষয়কে কেন্দ্র করেই এই দুর্যোগগুলো ঘটে। দুর্যোগগুলো ঘটে। আমরা দেখি আমাদের দেশের অবস্থানটা কেমন, ভৌগোলিক অবস্থান। আমরা ভৌগোলিক অবস্থানে সব প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ হলো ভৌগোলিক অবস্থান। আর দক্ষিণ অঞ্চলে পাহাড় পর্বত, টিলা বা এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হলো যে সমুদ্র থেকে কিন্তু এই দুর্যোগগুলো হয়, ভূমিকম্পন যেটা সৃষ্টি হয় সেটা ভূপৃষ্ঠ থেকে সৃষ্টি হয়, নিম্নচাপ যেটা হয় সেটা আবার আমাদের দেশের সমুদ্রটা হলো দক্ষিণ দিকে, কিন্তু এই দক্ষিণ দিকে তেমন কোনো পাহাড় পর্বত বা বন নাই যেটা কিন্তু আমাদেরকে ওইভাবে রক্ষা করতে পারে, যার জন্য আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমরা কিন্তু এই দুর্যোগ অবস্থাতে আছি। ভূমির গঠন, বাংলাদেশের অধিকাংশই ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, ভারত ও মিয়ানমার প্লেটের সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। তো আমাদের এই যে ভারত মিয়ানমার এই যে প্লেটটা, এই প্লেটে ভূমিকম্প প্রবণতা একটু বেশি। আমরা ওর কাছাকাছি হওয়ার জন্যই ভূমিকম্প আমাদের বেশি হয়। মাঝে মধ্যেই কিন্তু ভূমিকম্প আমরা অনুভব করি, দেখতে পাই। এরপরে জলবায়ু। জলবায়ু কাকে বলে সেটা একটু জানতে হবে। যে জলবায়ু হলো কোনো এলাকার বা কোনো দেশের 30 থেকে 35 বছরের গড় যে আবহাওয়া বা 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে আমরা জলবায়ু বলি। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থান করায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এর ফলে এখানে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে ক্রিয়া করতে হবে, তেমন কঠিন কিছু না।
একটু দেখে নাও, আর বাড়িতে একটু পড়ে নিলেই আমার মনে হয় যে কোনো সমস্যা। এরপরে নদী নালা, যদি নদীমাতৃক দেশ আমাদের, নদীমাতৃক দেশ বলা হয়, অসংখ্য নদী নালা রয়েছে, আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়েছে। আর বন্যা ও নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ এ কারণেই আমাদের দেশে বন্যা হয় এবং নদী ভাঙ্গন। বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর দুর্যোগের প্রভাব, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আসলে দুর্যোগ অর্থনীতির উপর তো অবশ্যই প্রভাব ফেলে। আমাদের দেশে কি ধরনের প্রভাব ফেলে? প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগ যে কোনো দেশ বা সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর। বাংলাদেশে প্রায় প্রতি বছরই কম বেশি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। এর মধ্যে বন্যা অন্যতম। আমরা বন্যাটাকেই বেশি ফেস করি, মাঝে মধ্যে ভূমিকম্প হয়। 1988, 2002, 2008, সরি 2004, 2009 সালের বন্যা ছিল ভয়াবহ। প্রতি বছর আমাদের দেশে সাধারণত শতকরা 20% এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। কখনো কখনো শতকরা 68% এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। আমরা এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে শতকরা কত ভাগ বন্যার পানিতে প্লাবিত হয় এবং কখনো কখনো কত ভাগ, 68%, আর সাধারণত 20% প্লাবিত। 2007 সালে সংঘটিত সিডর এবং 2009 সালের যে আইলা আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ বসত বাড়ি, সহায় সম্বল হারিয়ে অন্যত্র স্থানান্তরিত হতে বাধ্য হয়। এই ধরনের দুর্যোগে প্রচুর প্রাণহানি ও ফসলহানি হয়। এই দুর্যোগগুলোতে আমাদের অনেক ফসলহানি হয়। এখন কিন্তু বন্যার প্রভাব বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। যে জায়গায় বন্যা হচ্ছে সে জায়গায় কিন্তু ফসল হানি হচ্ছে। এখন দুর্যোগকে, প্রাকৃতিক যে দুর্যোগগুলো হয় সেই দুর্যোগকে আমরা কিন্তু রোধ করতে পারবো না, কিন্তু দুর্যোগ যে হবেই এটা আমরা জানি। সেই জন্য দুর্যোগ পূর্ব, দুর্যোগ পরবর্তী, দুর্যোগকালীন সময় আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয়। সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। দুর্যোগ পূর্ব কি কি করব? দুর্যোগ, এই যে বন্যা হবে এটা আমরা জানি, ভূমিকম্প যে কোনো সময় হতে পারে, তারপরে ঘূর্ণিঝড়, ঝড় হতে পারে। তাহলে এগুলো হবেই যে এটা জানি, তাহলে আমাদের কিছু কিছু জিনিস সতর্ক থাকতে হবে। বন্যা ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের কি কি করতে হবে? আমরা এখানে দেখছি যে আমাদের যে ঘর বাড়িগুলো, আমরা এই ঘর বাড়িগুলো কি করব? যথাসম্ভব উঁচু জায়গায় স্থাপন করতে হবে, উঁচু জায়গায়। শুধু আমাদের ঘর বাড়ি না, গোয়াল ঘর, হাঁস মুরগির যে ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা উঁচু জায়গায় তৈরি করব। তাহলে এই দুর্যোগগুলো হলে, বিশেষ করে বন্যা হলেও আমরা আমাদের ঘর বাড়ি উঁচু থাকলে তাহলে সহজেই সেটা প্লাবিত হবে না। এরপরে এই যে পানি যখন আসে, স্রোত যখন হয়, সেগুলোর থেকে আমাদের বাড়িঘর ভেঙে যেতে পারে। যার জন্য যে কিছু কিছু গাছ রয়েছে এগুলোকে আমাদের বাড়ির চারপাশে লাগাতে হবে, যেমন ধনচা গাছ, বাঁশঝাড়, কলা গাছ, এগুলো আমাদের কি করতে হবে? এগুলো আমাদের বাড়ির আশেপাশে লাগতে হবে। এগুলো গাছ যদি থাকে তো সহজেই এই যে স্রোত বা বন্যার যে ক্ষতি, মাটি ধসে পড়া, এগুলো হয় না। তাহলে বসত বাড়ির চারপাশে আমরা এসব গাছ লাগাবো, কলা গাছ, বাঁশঝাড়, ধনচা, এগুলো লাগাবো। এগুলা বন্যার স্রোত প্রতিরোধ করে। এরপরে আমাদের আরো কিছু জিনিস কাছে রাখতে হবে সব সময়ের জন্য, যেগুলো হলো যে তোমরা দা, খুন্তি, কোদাল, কুঠার, তারপরে রেডিও, টর্চ লাইট, ব্যাটারি। রেডিও, টর্চ লাইট, ব্যাটারি এগুলো তো ব্যবহার এখন খুব কম, কিন্তু যখন কোনো বড় ধরনের দুর্যোগ হয় তখন তো এগুলো ছাড়া আর কি থাকবে? কারেন্ট থাকবে না। যার জন্য আমরা ওই এখন যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি সেটা করতে পারবো না। রেডিও, টর্চ লাইট এগুলো কিন্তু কারেন্ট ছাড়া ব্যাটারিতে চলে। যার জন্য এগুলোও আমাদের রাখতে হবে। পাশাপাশি আরো কিছু জিনিস রাখতে হবে, যেটা হলো নাইলনের দড়ি, বাঁশের চাটাই, টিনের ভাঙ্গার টুকরা, আলগা চুলা, টর্চ, ব্যাটারি, রেডিও, এই সকল জিনিস জোগাড় যন্ত্র করে আমাদের কাছে রাখতে হবে, কারণ বিপদের সময় এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। এরপরে শুধু ওগুলো রাখলেই হবে না, আমাদের যখন দুর্যোগ আসে তখন খাবারের জন্য
খাবার রান্না করা কষ্ট হয়, অনেক সময় রান্না করার পরিবেশও থাকে না, সেই জন্য ঘরে কি কি জিনিস রাখতে হবে? চিড়া রাখতে হবে, মুড়ি রাখতে হবে, খই রাখতে হবে, গুড় রাখতে হবে। এই জিনিসগুলো আগের থেকেই আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। এগুলা কিন্তু দুর্যোগ পূর্ব প্রস্তুতি। দুর্যোগের সময় তো এগুলো পাওয়া যাবে না, আমি কোথায় পাবো? দুর্যোগ তো বলে কই আসবে না। যার জন্য এগুলা সবসময় রাখতে হবে। দুর্যোগের যে সময়গুলো এগুলো তো আমরা জানি যে এখন সময় চলছে দুর্যোগের। শুকনা খাবার যেমন চিড়া-মুড়ি, খই, প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে খাবার স্যালাইন ঘরে মজুদ রাখতে হবে। এরপরে এই যে আমাদের যেহেতু বন্যা প্রবণতাটা বেশি, এই জন্য কি করতে হবে? সাঁতার শিখতে হবে। বাড়ির প্রত্যেকটি সদস্যকে বা পরিবারের প্রত্যেক সদস্যকে সাঁতার শেখাতে হবে, যেন বিপদ যদি কখনো আসেও তাহলে সেটার যেন মোকাবেলা করতে পারে। এরপরে কিছু সঞ্চয় করতে হবে। সঞ্চয় দুর্দিনের সঙ্গী। সঞ্চয় থাকলে বিপদ আসলেও সেটাকে মোকাবেলা করা যায়। যদি কাছে অর্থ থাকে, সঞ্চয় থাকে, তাহলে সেটা সঞ্চয়মুখী হতে হবে। পরিবারের সবাইকে সঞ্চয়মুখী হতে হবে, সঞ্চয় করতে হবে। এটা গেল দুর্যোগ পূর্ব। এবং দুর্যোগকালীন সময়ে আমাদের কি কি করা দরকার? দুর্যোগকালীন সময়ে আমাদেরকে কি করতে হবে? যে আশ্রয় কেন্দ্র আছে যেগুলোতে বেশি দুর্যোগ প্রবণ এলাকা, পার্শ্ববর্তী যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে হবে। তারপরে বন্যা যখন শুরু হয়ে যাবে তখন নিয়মিতভাবে পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ করতে হবে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রতি মনোযোগ হতে হবে। ঘূর্ণিঝড় হচ্ছে কিনা আবহাওয়ার খবরটা দেখতে হবে। এই কাজগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে করতে হবে। এটা হলো দুর্যোগকালীন সময়। দুর্যোগকালীন সময় আরো কিছু করতে হবে, যেমন বন্যা যদি হয় তাহলে আমরা তো নৌকা তো সব বাড়িতে থাকে না, রাখা যায় না, তাহলে কলা গাছের ভেলা তৈরি করতে হবে। এবং এই ভেলা আহ প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন বা পানি দিয়ে প্যাকেট করে ঘরের চালার নিচে রাখতে হবে। চালা তো উঁচু উঁচু জায়গা হলো আমাদের ঘরের চালা, চালার নিচে আমাদের এই জিনিসগুলো। আচ্ছা, আমরা এরপরে আরো দেখি কি করতে হয়। শিশু যারা আছে, বয়স্ক অসুস্থ মানুষ যারা আছে, প্রতিবন্ধী যারা আছে, গর্ভবতী যারা আছে, তাদের খেয়াল রাখতে হবে। এরা তো ইচ্ছা করলেই আমরা যেভাবে সুস্থ মানুষ যেভাবে আহ দুর্যোগকে মোকাবেলা করতে পারবো তারা কিন্তু পারবে না। এই জন্য ওদেরকে সহযোগিতা করতে হবে, ওদেরকে নিয়ে আমাদেরকে এর মোকাবেলা করতে হবে। আরো কিছু রয়েছে, যেটা হলো যে দুর্যোগকালীন সময়ে আমাদের আরো কিছু কাজ করতে হয়, যেটা হলো যে টিউবওয়েলটাকে আমাদের উঁচুর দিকে নিয়ে যেতে হবে যেন পানি সহজেই না ঢোকে। ল্যাট্রিন যেটা আছে সেগুলোকে আমাদের উঁচু জায়গায় করতে হবে। ল্যাট্রিন গুলো করতে হবে। যে কোনো দুর্যোগের সময় ছোট শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। অসুস্থ, প্রতিবন্ধী এবং গর্ভবতীদের প্রতি, যেটা আগেই বললাম, আমাদেরকে একটু যত্নশীল হতে হবে, খেয়াল রাখতে হবে। ওর স্যালাইনের কথা বলেছি। এরপরে নাপা, জ্বরজারি হতে পারে, পানিবাহিত কিছু রোগ রয়েছে, সেগুলো হতে পারে, যার জন্য কিছু ওষুধ আগের থেকেই আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। আর দুর্যোগের যে হচ্ছে বা হবে কি কি করণীয়, এগুলো আমাদের বিভিন্ন প্রচার মাধ্যম, যেমন টেলিভিশন আছে, রেডিও আছে, মাইক আছে, এগুলোতে প্রচার করে মাইকিং করে সবাইকে সতর্ক করতে হবে যেন এই দুর্যোগ আগের থেকেই বুঝতে পেরে সবাই সতর্ক হয়ে যায়। এগুলো ছিল দুর্যোগ কালীন সময়ে কিছু করার। আমরা দুর্যোগ পূর্ব যে প্রস্তুতিগুলো সেগুলো দেখলাম, দুর্যোগকালীন যে প্রস্তুতিগুলো সেগুলো দেখলাম। এবার দুর্যোগ পরবর্তীতে আমরা যে অংশটুকু আলোচনা করেছি, এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো বলার থাকে, তাহলে প্রশ্ন করতে নাই না? আচ্ছা, সহজ বিষয়, যার জন্য সঙ্গত কারণে হয়তো প্রশ্ন নাই তোমাদের। আমরা এখন দুর্যোগ পরবর্তীতে আমাদের কি করণীয়, দুর্যোগ পরবর্তী যে উদ্ধার কাজ, দুর্যোগের সময় বিশেষ করে ভূমিকম্প যদি হয় অথবা ঝড় যখন হয়, তখন কিন্তু বন্যাতে হঠাৎ করে বন্যায় প্লাবিত হতে উদ্ধার কাজ
করতে হবে। কার কি বিপদ হয়েছে, কে কোথায় কি করেছে, তার কাজ করতে হবে। আশ্রয় শিবির থাকতে হবে। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা যেটা সেটাও সহজলভ্য এবং জোরদার করতে হবে দুর্যোগ পরবর্তীতে। এরপরে আমরা দেখবো ঘরবাড়ি মেরামত করতে হবে। দুর্যোগে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল ঘরবাড়ি মেরামত করতে হবে। যেটা ক্ষতি হয় নাই কিন্তু ওর ভিতরে পানি ঢুকেছিল হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এগুলো আমরা জানি। লাশ যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেটা উদ্ধার করে সেটাকে কবরস্থ বা সমাহিত করতে হবে। মরা পশু পাখি যদি থাকে সেটাকে ফেলে দেওয়া যাবে না, সেটাকে মাটিতে পুঁতে রাখতে হবে। হতেই পারে দুর্যোগকালীন সময়ে এই ধরনের সমস্যা আসতে পারে, তাহলে ওরা মাটিকে পুঁতে রাখতে হবে। তা না হলে বিভিন্ন রকম রোগ ওদের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে। এরপরে ত্রাণ এবং পুনর্বাসন, যেটা ত্রাণ পুনর্বাসন জোরদার করতে হবে। ত্রাণ এবং পুনর্বাসন জোরদার করতে হবে। এই ছিল আমাদের মোটামুটি আজকের আলোচনা। আলোচনায় থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোথাও যদি জানার সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু মূল্যায়ন করব। আছে দুর্যোগ কয় প্রকার? 3 প্রকারের কথা বলেছি। একটা হলো যে ভূমিকম্পের কারণ 3টি। একটা ভূপৃষ্ঠজনিত কারণ, আর একটা হলো আগ্নেয়গিরিজনিত কারণ, আর একটা হলো শিলাচ্যুতিজনিত কারণ। শিলা কাকে বলে এটাও একটু জানা থাকা দরকার। শিলা হলো বিভিন্ন প্রকার খনিজ একত্রিত হয়ে যে পদার্থ গঠন করে। বিভিন্ন প্রকার খনিজ একত্রিত হয়ে যে পদার্থ গঠন করে সেটাকে আমরা শিলা বলি। শিলা চ্যুত হয়ে যায়, এক জায়গা থেকে সরে যায় বা ভেঙে যায়, তখনই তোমার এই দুর্যোগগুলো। তাহলে আমরা এখন মূল্যায়নে চলে যাব। মূল্যায়নের প্রথম বলা হচ্ছে দুর্যোগ কি। এই 4টা অপশন দিয়ে দেওয়া আছে। একটা হলো পরিবেশের স্বাভাবিক অবস্থা, পরিবেশের অস্বাভাবিক অবস্থা এবং পরিবেশের নমনীয় অবস্থা। আর একটা বলা হচ্ছে পরিবেশের সমান্তরাল অবস্থা। আসলে দুর্যোগটা কি? দুর্যোগ আমরা দুর্যোগের সংজ্ঞা যদি করি তাহলেই কিন্তু উত্তরটা এখানে পেয়ে যাবে। দুর্যোগকাল সময় কি হয়? হ্যাঁ, ঠিক, কারেক্ট, যে অস্বাভাবিক অবস্থা বিরাজ করে। তাহলে আমরা দেখবো কি সঠিক উত্তর কি হয়েছে, যে পরিবেশের অস্বাভাবিক অবস্থা বিরাজ করে। পরেরটা আছে নিচের কোনটি প্রাকৃতিক শ্রেণীর দুর্যোগ। এখানে বলা হচ্ছে হরতাল, সুনামি, অগ্নিকাণ্ড এবং দাঙ্গা। আমরা জানি যে হরতাল এটা কি প্রকৃতির থেকে হয়? সুনামি, অগ্নিকাণ্ড, দাঙ্গা, এগুলোর মধ্যে দেখো যে আসলে সুনামি আমরা আলোচনা করলাম। হ্যাঁ, সুনামি, সুনামিটাই হলো কৃষি থেকে হয়, প্রকৃতির থেকে হয়। আর এখানে বাকি যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের মানব সৃষ্ট। আচ্ছা, আমরা একটু পরে চলে আসি। আচ্ছা, মানব সৃষ্ট দুর্যোগ কোনগুলি? এখানে বলা হচ্ছে যুদ্ধ বিগ্রহ, বনভূমি বিনাশ, জলাবদ্ধতার সৃষ্টি। একটু খেয়াল করো। হ্যাঁ, দেখো তো, যুদ্ধ বিগ্রহ, বনভূমি বিনাশ, জলাবদ্ধতার সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, 3টাই। দেখি আমরা আসলে যে সঠিক উত্তরটা কি। 3টা। মানুষজনই যুদ্ধ বিগ্রহ হচ্ছে, বনভূমি বিনাশ আমরাই করছি, জলাবদ্ধতা যেটা আমাদের কারণে হচ্ছে। এটাই ছিল আমাদের মোটামুটি। এখন বাড়ির জন্য কাজ, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে আগামী বাড়ির জন্য কাজ যেটা অবশ্যই মনোযোগ সহকারে করে আসবে। আর যে পাঠগুলো আমরা আলোচনা করলাম এই পাঠগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। কিন্তু এখান থেকে আবার পূর্বজ্ঞান যাচাই করে নেব। আগামী দিন আবার হয়তো দেখা হবে। তোমার এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কি কি সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে, এই বিষয়টি নিয়ে তোমরা প্রবন্ধ লিখতে পারো। কি কি তোমার কি মনে হয়, কি কি কার্যক্রম গ্রহণ করা যায় সচেতন করার জন্য? আসলে দুর্যোগ তো আমরা ঠেকাতে পারবো না, সচেতন করা। আজকে যে আলোচনা হলো এই আলোকে এর একটা
হ্যাঁ, কারো কোনো প্রশ্ন? বৈদ্যুতিক সমস্যা আছে, পাশাপাশি নেটের কিছু প্রবলেম আছে। যাই তারপরেও আমার এই ক্লাসটা আমি হয়তো অনলাইনে দিয়ে দিব। হ্যাঁ, যারা দেখতে পারো নাই, যাদের সমস্যা ছিল, তারা অবশ্যই অনলাইনে ক্লাসটা দেওয়া থাকবে, চেষ্টা করবে। আজকের এই ক্লাসে সহযোগিতা করার জন্য এবং সাথে থাকার জন্য যারা ছিল তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আগামী দিন আরেকটি বিষয় নিয়ে আবার আরেকটি ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। সবাইকে অভিনন্দন। আল্লাহ হাফেজ। হ্যাঁ বাবু, জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। খোদা হাফেজ। আচ্ছা।